নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো তখন এটাকে কোর্টে গেল, মামলা হলো। সেই মামলায় আমি জামাত ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আমিও বাদী ছিলাম। সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে, সেটা এখন আইনে পরিণত হয়েছে। তা আমরা বলেছি যে কেয়ারটেকারও যখন এক সময় বোঝে নাই, আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে, তো পিআরও ইনশাল্লাহ এই জাতি এক সময় বুঝবে। আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি, এটার সিস্টেমটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে। তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান 6টা থেকে যে কোনো একটা আমরা চয়েস করতে পারি। এই নির্বাচনে কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না, দল প্রার্থী হবে। 10টা দল আছে, তার 10টা প্রতীক আছে। 10টা দল তার বক্তব্য জাতিকে জানাবে, তার মেসেজ দেবে, তার ম্যানিফেস্টো জানাবে। সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে, দেশটাকে কিভাবে গড়বে, গোটা জাতিকে সেটা সে ব্রিফ করবে। ভোটাররা তার মধ্যে যেটাকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয়, নির্বাচনের সহিংসতা, পেশিশক্তি, কালো টাকা, ভোট ডাকাতি, এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না। কারণ আমি যে এমপি হতে পারছি না, আমি হবে কিনা তো আমি জানি না, ফলে আমার যেহেতু ইন্টারেস্ট নেই, তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব? আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব? আমি কেন ভোট কাটতে যাব? এখানে আমার পার্সোনাল ইন্টারেস্টটা যেহেতু নেই। হ্যাঁ, দলের জন্য প্রচার অভিযান হবে, ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয়, ইলেকশন প্রক্রিয়াটা, সিস্টেমটা যদি ফেয়ার হয়, যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি। সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে, নির্বাচনে কিছু আচরণ বিধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে এবং প্রত্যেক দলের পক্ষে জনগণ ভোট দেবে, ভোটাররা। ভোট শেষে ভোট গণনা হলে কোন দল কত পার্সেন্ট ভোট পেল, টোটাল কাস্টিং ভোটের কত পার্সেন্ট ভোট কোন দল পেল, ক দল এত পেল, খ এত পেল, গ এত পেল, এত পেল, এত পার্সেন্টেজ পেল। ভোট গণনার পরে অ্যাকর্ডিং টু রেশিও অফ পার্সেন্টেজ বাংলাদেশের 300 আসনের পার্লামেন্টে ওই সিটগুলো ওই পার্সেন্টেজ অনুযায়ী দলের মধ্যে ভাগ করা হবে। ঠিক আছে, আপনি এত পার্সেন্ট ভোট পেয়েছেন 300 আসনের মধ্যে, এত পার্সেন্ট অনুযায়ী তাহলে আপনি এতটা আসন পাবেন। এতে হয় কি, প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। দেখেন না, আমরা যখন ছোটবেলায় দেখছি ভোট টোট হতো, ভোটাররা ভোট দিয়ে আসলে যে প্রার্থী হেরে যেত তার ভোটটা হয়তো কাজে লাগে নাই। দেখা গেল যে সে 5 ভোটে হেরে গেছে, 20 ভোটে হেরে গেছে, 100 ভোটে হেরে গেছে। বাড়ি এসে বলতো যে আমার ভোট পচে গেছে, ভোটটা পচে গেছে, তার মানে ভোট কাজে লাগে না। এখনো পার্লামেন্টে যে ইলেকশনের সিস্টেম আছে, 1.5 লাখ ভোট পেয়ে আমি জিতে গেলাম, আরেকটা আমার প্রতিদ্বন্দ্বী 1,49,000 পেল, সে লোকটা হেরে গেল। তাহলে এই 1,49,000 ভোটারের ভোটের কোনো মূল্য হলো না। আমি কথাটা বুঝাতে পারছি কিনা আপনাদের? তাহলে এই ভোটারগুলোর মূল্যায়ন পিআর পদ্ধতিতে হবে, কারণ প্রত্যেকটি ভোট দলের অনুকূলে গিয়েছে, ব্যক্তির অনুকূলে যায়নি, এবং গণনা হয়েছে, শতকরা হারে তার মধ্যে আসন বণ্টিত হয়েছে। তাহলে যদি কেউ 1% ভোটও পায়, 300 আসনের মধ্যে যদি টোটাল কাস্টিং ভোটের 1% ভোট যদি সে পায়, তাহলে সে 3টা আসন পাবে। আমি কথাটা বুঝতে পেরেছেন কিনা? 1% ভোট যদি কোনো একটা দল পায় টোটাল ভোটের, তাহলে সে 300-র মধ্যে 1% কত হয়? 3টা হয়, পাবে। এবং তাদের সুবিধা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য হয় না, যে আমার মনোনয়ন দেন আমি 5 কোটি দিয়ে দেবো। সব দোকান খুলে বসে থাকে দোকানদারের মতো, যাও সিট বিক্রি হবে, টাকা কে কত দেবা। টেন্ডার হয় না, নিলামে ওঠে না, ডাক ওঠে, নিলাম হইতে হইতে হাইয়েস্ট যে পায় তারে দিয়ে দেয়, কিন্তু টাকা কিন্তু দলের নেতার পকেটে চলে গেল। এই পিআর পদ্ধতিতে যেহেতু ব্যক্তির ইন্টারেস্ট থাকে না, সেই যে মনোনয়ন বাণিজ্য হয় না, সন্ত্রাস, সহিংসতা, কালো টাকা, পেশি শক্তির প্রভাব থাকে না, প্রত্যেকটি ভোটারের কিন্তু যথাযথ মূল্যায়ন হয়। সবচেয়ে বড় লাভ হলো এই পিআর পদ্ধতির, যে পার্লামেন্টটা হয় একটা কোয়ালিটি পার্লামেন্ট, একটা রিচ পার্লামেন্ট। কারণ যখন আপনি দেখবেন যে একটা দল হয়তো 50টা সিট পেয়ে গেল, তার ভোটের রেশিও অনুযায়ী সে 50টা আসন পেয়ে গেল, তখন এই সিস্টেমের ইলেকশন কমিশনকে প্রত্যেকটি দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে। তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ, দক্ষ, ভালো পার্লামেন্টারিয়ান হতে পারেন,
যিনি ল মেকার হতে পারবেন, সংবিধানের ব্যাপারে, আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চাঁদাবাজ নয়, মাস্তান নয়, টাউট নয়, অশিক্ষিত নয়, বেকার নয়, নেশাখোর নয়, দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে, দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে। আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও ছিল, আমাদের জামাতের মধ্যেও আছে। দলের বহু কেন্দ্রীয় যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্তান এবং টাকা, কালো টাকা, পেশি শক্তি মস্তানির পক্ষে যখন লড়াই করতে পারে না, সিনিয়র লোকেরা, ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না, টাকার প্রতিযোগিতা টেকে না, তখন একটা স্বল্প শিক্ষিত মাস্তান অস্ত্রবাজ কিন্তু কেটে কুটে সে জিতে যাচ্ছে, অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সে নির্বাচনে জিততে পারছে না। এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল। এই ক্রাইসিসটা কিন্তু পিআর পদ্ধতিতে আর থাকবে না, কারণ দল উইল নমিনেট দেয়ার এমপি। দল বলে দেবে যে আমার দলের এই 30 জন তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে। আমি যে দলের একজন দায়িত্বে আছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজালগুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, আমরা এই পিআর পদ্ধতি সেখানে প্রপোজ করেছি। অনেক দল চাচ্ছে এখন, এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের, বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে, জরিপ করে দেখেন, আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলোই এখন পিআর এর পক্ষে। কথাটা বোঝাতে পেরেছি? প্রধান 8-9টি দল তারা সব এখন পিআর চাচ্ছেন। হ্যাঁ, পিআর এর মধ্যে আপার হাউস, লোয়ার হাউস নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে। কেউ বলছে শুধু আপার হাউসে এবার হোক, কেউ বলছে না আপার লোয়ার 2 হাউসে হোক। সেটা দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআর এর পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে, সেটা আলোচনা সাপেক্ষ হতে পারবে। এই জন্য আমরা কালকে প্রধান উপদেষ্টাকে এটা বলেছি যে পিআর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আরো জুলাই সনদ আসছে, জুলাই সনদে আমাদের 166টা সুপারিশ রিফর্ম কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল। ন্যাশনাল কনসেনসাস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে 38টা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনি মতামত দেন। আমরা সব দল মতামত দিয়েছি। সেটাকে একটা ঐক্যমত্য করার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে, হেডেড বাই চিফ অ্যাডভাইজার, সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ। ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করার চেষ্টা করি। ইতিমধ্যে কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা 20টার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছে। তার মধ্যে 7-8টা বিষয়ে একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, 2-1টা দল দিয়েছে। তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে এবং দেশেও আছে, যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্তটার ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল রয়েছে, আপনার দ্বিমত সহকারে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে। তো ঐক্যমত্য কমিশন আমরা বলেছি যে এই ন্যাশনাল কনসেনসাস কমিশনের সব দলের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি, সেখানে 6টা কমিশন প্রদান করা হয়েছে। 1 কনস্টিটিউশন, 1, 2 জুডিশিয়ারি, 3 পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, 4 অ্যান্টি কারাপশন কমিশন, 5 হচ্ছে আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে হচ্ছে জনপ্রশাসন যেটাকে বলে, আর একটা হচ্ছে না, ওটার ব্যাপারে এখনো কমিশনে আলোচনা হয়নি, আর সংবিধান, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিচার ব্যবস্থা, হচ্ছে ইলেকটোরাল প্রসেস, নির্বাচন প্রক্রিয়া। এই 6টা কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন, তার ভিত্তিতেই ন্যাশনাল কনসেনসাস কমিশন আমাদের কাছে পাঠিয়েছে এবং আমরা সেই সুপারিশগুলো যেগুলো করেছি তার সংখ্যা প্রায় 20টা। আমরা বলেছি যে এই ঐক্যমত হয়ে গেছে যেগুলো কমিশনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে, এটা আমরা ফয়সালা করলাম। সেখানে অলরেডি পিআর পদ্ধতি একটা দল ছাড়া মূলত আপার হাউসে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমাদের জুলাই সনদের অর্থটা কি? এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন,
এই যে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বলেন, পাবলিক ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, ছাত্র, হকার, সার্বজনীন যে আন্দোলন হলো, রাজপথে যে স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার 54 বছরে যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল এই ফরম্যাটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই স্বৈরাচার হয়ে উঠছে। একবার ক্ষমতায় আসলে মনে করে যে আমি আজীবন ক্ষমতায় থাকবো, সে ভিন্ন মতকে সেখানে অ্যালো করতে চায় না, দমন করে, তাদের উপর নির্যাতন করে, জেলে ঢুকায়, তাদেরকে বাতিল করে। আপনি চিন্তা করতে পারেন, দল নিষিদ্ধ করে দেবে, প্রতীক নিষিদ্ধ করে দেবে, ফাঁসি দিয়ে দেবে, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে, যার ব্যাপারে কোনো অভিযোগের কোনো প্রমাণ নাই, সাক্ষ্য নাই, সাজানো মামলা, সাজানো সাক্ষী দিয়ে আদালত সাজিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়। এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার কারণে তাদের আত্ম অহমিকা, দাম্ভিকতা, এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো বানানো হয়েছে ক্ষমতায় গেলে সে মনে করে আমি মরা ছাড়া আমি এই ক্ষমতা ছাড়বো না। এই জন্য আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামো একেবারে চেঞ্জ করতে হবে। গ্রামের বাংলায় বলে না যে খোল নলছে পাল্টায় ফেলতে হবে। খোল নলছে বোঝেন তো, গ্রামের লোকেরা বোঝেন। পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে। একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তখন 2 টার্ম। তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, আপিল ডিভিশনের জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট, বিচারপতি নিয়োগ, এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না, রাষ্ট্রপতিও করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া। পুতুল। এই জায়গাগুলো আমরা রিফর্ম করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে। আমরা জুডিশিয়ারির ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে। কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে, পাবলিক সার্ভিস কমিশন আছে না, ইলেকশন কমিশন, নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি এখানেও নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল। আমরা বলছি না, এখানেও সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে। তারপরে অ্যান্টি কারাপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি। সংবিধানের আর্টিকেল 70 আমরা সংশোধনের কথা বলি, যেখানে এমপিদের ফ্লোর ক্রসিং এর কোনো সুযোগ ছিল না। স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টের মতামত দিতে পারতো না, দল যা বলবে তাই শুনতে হবে। সেখানে আমরা 2-3টা পয়েন্টে বলেছি যে সংবিধান সংশোধন, তারপরে অনাস্থা প্রস্তাব, অর্থ বিল, নানান ইস্যু বাদে একজন এমপিকে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত। সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে। এইভাবে আমি সংক্ষেপে বলছি, এই যে সংস্কারগুলোর ব্যাপারে 6টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানই নষ্ট হয়ে গেছে। 54 বছরে যারাই ক্ষমতায় এসেছেন 3টা দল দেশ শাসন করেছে। আওয়ামী লীগ দেশ শাসন করেছে প্রায় 25 বছর, বিএনপি দেশ শাসন করেছে প্রায় 15 বছর, জাতীয় পার্টি করেছে 9 বছর, মিলিটারি শাসন, সামরিক আইন চলেছে প্রায় 9 বছর। এই 54 বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় অর্গানগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়ে গেছে, দলীয়করণ হয়েছে, দুর্নীতি নিমজ্জে। এর জন্য বলেছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি। যে কোনো লোক, আমিও যদি কালকে এই কাঠামো দিয়ে ক্ষমতায় চলে যাই, এই কাঠামো থাকলে আমিও কিন্তু কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে উঠবো। আমিও যদি এর মধ্যে দিয়ে ঢুকে যাই তো আমি এমন পাওয়ার পাবো যে আমিও আরেকটা হাসিনা হয়ে তখন আমার ক্ষমতায় আত্মহমিকায় আমি তখন ভুলে যাব। এই কাঠামোতে যে ক্ষমতায় যাবে সেই ফ্যাসিবাদী আচরণ করবে, সেই কর্তৃত্ববাদী উঠবে। এই জন্য বলেছি আমাদের এই ফরম্যাটটাকে শুড বি চেঞ্জ, এটাকে চেঞ্জ করতে হবে। সেই কারণে এই সংস্কারের প্রশ্ন আসছে এবং এখানে একটা ঐক্যমত হয়ে গেছে। আমরা বলেছি যে এই ঐক্যমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন, একটা লিগ্যাল বেস দিয়ে দেন, তার ভিত্তিতে কামিং ইলেকশনটা হতে হবে। দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার। এটার নাম বলেছি জুলাই সনদ। কথাটা আমি বোঝাতে পারছি আপনাদের ভাইদেরকে? অন্তত ঠিক আছে, যেগুলোতে কেউ একমত হওয়ার দরকার নেই, আমরা জোর করছি না। রাষ্ট্রের তো প্রচুর অর্গান আছে, সব জায়গায় রোগ একসাথে সারবে না। বলে না সর্ব অঙ্গে ঘা ওষুধ দিব কোথা। তো দেশের তো সব অঙ্গে ঘা হয়ে গেছে। অন্তত আপাতত যে মাথায় জ্বালা, চোখ দেখি না, কথা বলতে পারি না, এইসব অর্গানগুলো ঠিক করেন। এই জন্য আমরা 6টা যে রিফর্ম কমিশন হয়েছে আমরা বলেছি এই জায়গাগুলো একটু আপনি রিপেয়ার করেন, সংস্কার করেন, রিফর্ম করেন। তো সব দলগুলো যেসব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সনদ, এটাকে একটা আইনি রূপ দেন। এখন প্রশ্ন আছে যে কিভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে, সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি, তার প্রস্তাবনা অপশনগুলো আমরা বলেছি। কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্য উপদেষ্টা ছিলেন, সেখানে আমরা কিন্তু এই ব্যাখ্যা দিন পরিষ্কার বলে আসছি।
দুটো অপশন প্রধান। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রক্লেমেশন জারি হতে পারে যে এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিন্যান্সের মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত হলো, কামিং পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দেবে। দ্যাট ইজ ওয়ান অপশন। আর একটা হচ্ছে রেফারেন্ডাম, গণভোট। গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছিল। এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনীর সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে, আপনারা সবাই জানেন। ফলে আমরা তো গণভোট দিতে পারি, রেফারেন্ডামে যেতে পারি। এই এক্সাম্পল তো আছে। আপনারা জানেন, যাদের একটু বয়স বেশি, আমি তো তখন ছোট ছিলাম, 70 সালে যখন এদেশে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যখন সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করলেন, পাকিস্তান আমলের কথা বলছি আমি, তখন পাকিস্তানে কোনো প্র্যাকটিক্যালি কোনো সংবিধান কার্যকর ছিল না। 1956-এ প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয়। 62-তে এসে আবার সেই সংবিধান স্থগিত হয়, আবার সামরিক আইন জারি হয়। 69-এ আইয়ুব খান পদত্যাগ করেন, ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন। 70-এর নির্বাচনে কার্যকর কোন সংবিধান না থাকে, এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে? তখন আইন বিশেষজ্ঞরা মিলে তখন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স জারি করেছিলেন, যাকে বলা হতো LFO। তাহলে 17 ইলেকশনে, যে ইলেকশনে নির্বাচিতদেরকে নিয়ে এখানে গণপরিষদ হয়েছিল, সেই গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল। ডক্টর কামাল ছিলেন সেই সংবিধানের একজন প্রণেতা। কই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত হলো যে গণপরিষদে, তার জন্য তো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না, তখন তো LFOর মাধ্যমেই হয়েছিল। তো দ্যাট ওয়াজ দ্য এভিডেন্স, দ্যাট ওয়াজ দ্য অপশন। এটাকে আমরা বলছি প্রেসিডেন্সিয়াল একটা অর্ডিন্যান্স জারি হতে পারে। আর একটা রেফারেন্ডামের নজির আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রথম বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন, উনি রাষ্ট্রপতি হলেন, দলের প্রধান হলেন, দল গঠন করলেন। মনে আছে 77 সালে, তখন আমি অনার্সের ছাত্র, তখন উনি রেফারেন্ডাম দিয়েছিলেন, গণভোট। সেই গণভোটের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ, দল গঠন, রাষ্ট্র শাসনের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন। তার সেই উদাহরণ তো আছে, সে নজির তো আছে। প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা এসেছিলেন, তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিন্যান্স জারি করে, বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দায়িত্ব এবং ক্ষমতাকে বৈধ করেছিলেন। পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে অনুমোদন দিতে পারে। ফলে যারা বলেন যে না, এখন এই সব আইন কানুন করার সময় নাই, নতুন পার্লামেন্ট আসবে, তারপরে নির্বাচন হবে, তারপর এইসব আইন কানুন তৈরি হবে, এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। তার অর্থ হলো, এত কষ্ট করে, এত রক্ত দিয়ে 2 মাস ধরে আপনি ঐক্যমত্য কমিশন করলেন, এত সংস্কার করলেন, তার কোনটাই যদি এখন না হয়, তো কারা যেই ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে তাহলে এত কষ্ট আমাদেরকে দিয়ে করালেন কেন? এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করলাম? তাহলে তো ওই পার্লামেন্টের জন্য বসে থাকলেও তো যারাই ক্ষমতায় আসবে তারা গিয়ে নতুন আইন বানাবে। তো যারা যাবেন, যারা বারবার দেশ শাসন করেছেন, তারা কি এই এত সংশোধন করে, এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে, তারা কি তাই করবেন? তাদের জন্য যা ভালো তাই তারা করবেন। একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য এই কথা বলেছেন, দ্যাট ওয়াজ রেকর্ডেড, আপনারা দেখবেন অনলাইনে এখনো আছে। তিনি বক্তৃতায় বলেছিলেন, এখন আপনারা যা সংস্কার করেন, যা আইন বানান, আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব। মনে আছে না? ডকুমেন্টস আছে। তাহলে যারা এখনই এ কথা বলতে পারেন, তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন। কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকই ভালো জানেন। মনে মনে সব, মানে সরকারে যাওয়ার আগে, সরকার দখলের আগে, রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাইতেছে। কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন। সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে, তাহলে কেন এত কনসেনসাস কমিশন করলেন? চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি, উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন, সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব না, এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা সব দেখতে পাবেন। সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয়, তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি? ইলেকশন কমিশনার চিফ তিনি আর একটা কমেন্ট করে বসলেন মাঝখানে পিআর পদ্ধতি নিয়ে। তিনি বলেন যে এটা সংবিধানে নাই। আজব ব্যাপার, রাষ্ট্রে একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি। সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না। এভরি আফটার 5 ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে, এটা আমাদের সংবিধানের বিধান। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, জনগণ, ইলেকশন কমিশন উইল ডিসাইড। পিআর পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই। আরো যদি প্রশ্ন তোলেন,
সংবিধানে নাই তো এই যে 26-এ যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে? গত ইলেকশন 24-এ একবার হয়ে গেছে, শেখ হাসিনা করে গেল। সংবিধান যদি এতই মানেন তাহলে 24-এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে, 29-এ তাহলে ইলেকশন হবে। তাহলে এখন 26-এর ইলেকশন হচ্ছে, সেখানে কোন সংবিধান? ইউনূস সাহেব আসছেন কোন সংবিধানে? এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অজুহাতকে বাঙালিতে হাইকোর্ট দেখে দেয়। তো এই বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে। এই জন্য আমরা আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুটি পরিষ্কার আমি বলতে চাই যে পিআর পদ্ধতি এখন জনপ্রিয়, গ্রহণযোগ্য একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। দেশবাসীকে আমি বলবো, আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে, যদি আপনি কোন কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন, কোন পরাশক্তির প্রেসার অনুভব করেন, তাহলে আপনি জনগণের কাছে চলে যান, আপনি রেফারেন্ডাম দেন, গণভোট দেন। সংবিধানে তো গণভোট আছে, সেখানে আপনি পিআর কে যুক্ত করেন। আর এই 20টা পয়েন্টের যে দলগুলো একমত হয়েছে এটা জাতি মানে কিনা এটাকে অন্তর্ভুক্ত করে পয়েন্টগুলো দিয়ে আপনি গণভোটের আয়োজন করেন। গণভোটে যদি পিআর পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা ভোট কাটতে পারবে না, যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে, কর্তৃত্ব করবে, যে কালো অতীতকে বিদায় করেছি সে অতীতকে যারা নিয়ে আসতে চায় তারাই শুধু পিআর পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ পিআর পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে, ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে। আর যারা চাচ্ছেন যে না কর্তৃত্ববাদী, আমি সব খাবো লুটিপাটি, আমি শুধু ক্ষমতায় থাকবো, আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বল, যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না। কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করব, প্রিজাইডিং, পোলিং, ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি, এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব। একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি, ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে। তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে। পার্লামেন্ট তারা আলোচনা করবে। হ্যাঁ, যে কোনো পদ্ধতির কিছু ব্যারিজ থাকতে পারে, ডিমান্ডস তো থাকতে পারে, সেটা আলোচনা করে ঠিক করা যাবে। প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে। আমরা যেমন আর্টিকেল 70 কারেকশন করে ফ্লোর ক্রসিং এ এমপিদের কথা বলার সুযোগ দিয়েছি। কেউ বলেন যে না পিআর পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে, সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে, অস্থিতিশীল হবে না। তো এগুলোকে সেফগার্ড দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব, কিন্তু আগে তো একমত হতে হবে তো ভাই। সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে রেফারেন্ডাম, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন জারি করতে হবে। ফলে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে পিআর পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পিআর পদ্ধতি। আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব, এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো, চিফ অ্যাডভাইজারকে বলবো, প্রয়োজনে জুলাই সনদে ঐক্যমতের ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন। জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব। এটাই হবে জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা। এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিআর পদ্ধতির সনদ ফাইনাল হলো না, সব দল এখনো স্বাক্ষর করলো না, চট করে আপনি ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন। এতে একটা সংশয় তৈরি হয় না? জনগণ এখন, মানুষ তো পত্র পত্রিকা, অনলাইন, সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে, ভোট হবে না, কারা ক্ষমতায় আসবে, অমুকের সাথে অমুক দেখা করতেছে, না জানে কি হয়ে যাচ্ছে। এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোলটেবিল থেকে, দ্রুত সকল দলকে আপনি ডাকুন, প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ আহ্বান করেন। জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোলটেবিল করেন, জাতীয় সংলাপের আয়োজন করেন, সেটা লাইভ টেলিকাস্ট হোক, সারা দুনিয়া দেখুক কারা কি কথা বলছে, কোন দিকে জনমত আছে। এবং বহু দেশে আছে, ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার, বিরোধী দল সকলে গোল টেবিলে আলোচনা করে এটা একমত হয়। আপনারা তো ইন্ডিভিজুয়াল, কালেকটিভলি সব মতামত নিয়েছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন। এখন প্রয়োজনে এটাকে ঐক্যমতে আনার জন্য ডাকেন, ডেকে আপনি গণভোটে যান। জনগণ যা বলবে আমরা তা মেনে নেব, কোনো ক্রাইসিস তৈরি হবে না। কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত, এত আন্দোলনের পরে যদি আমরা দেখি
যে একটা সাজানো পাঠানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে, এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে? কেউ যাবে না। 3টা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। 54 বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি। আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয়, এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পিয়ার পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।